সারাদিনে অনেক কিছু ঘটে গেছে, প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলগুলোর বৈঠক হচ্ছে, সেরকমই একটা জায়গায় কোথাও তো গিয়ে থাকতে পারছি না, কারণ আপনি বলছেন এই সরকার পারবে না, আমি মনে করি এই সরকার পারবে না। এদিকে সেরা প্রধান বলে দিয়েছেন একদম স্পষ্ট ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে, মানে জানুয়ারিতে নির্বাচিত সরকার দেখতে চান। তাহলে কি সেরকম কিছু হবে? এখানে কি ফুল স্টপ আসবে কিনা কি হবে আমি জানি না, তবে আমি যেটা মনে করি এখন কিছু একটা হওয়ার শুরুটা হবে, এই সময় কিছু একটা হওয়ার শুরুটা হবে, কিছু একটা শুরুটা হবে। সবাইকে বুঝতে হবে, সবাইকে বুঝতে হবে একটা জিনিস, যে আমি যা চাই সেটি একমাত্র সমাধান না। প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা দলের, প্রত্যেকটা গোষ্ঠীর নিজস্ব কিছু চাওয়া থাকতে পারে, সবগুলি চাওয়ার একটা সম্মিলন ঘটে। আমি যে সিদ্ধান্ত নেই যে আমি অন্য কারো কোনো কথা শুনবো না, আমারটাই চলবে, তাহলে এইটাই হলো স্বৈরাচারী আচরণ। এই আচরণ থেকে, এই চিন্তা থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে, সবাইকে চিন্তা করতে হবে দেশটা আমার না, দেশটা আমাদের, এবং সবাইকে নিয়ে চলতে হবে। যতক্ষণ পর্যন্ত সবাইকে না নিয়ে আপনি চলতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি যেটাই করেন না কেন সেটাই ভালো কিছু হবে না। এটার মধ্যে ঝামেলা কথা বলছেন, যেটা উচিত সেটা বলছেন, কিন্তু উচিত তো সবাই আসলে উচিত কাজটা এভাবে করে না। কিন্তু এখন তাহলে মানে যেহেতু করে না, এতদিন ধরে করে নাই, সামনেও করবে এমন খুব আশাবাদী হবার কোনো জায়গা তো আপনিও দেখছেন না, বা আলোচনা থেকে সেরকম মনেও হচ্ছে না। তাহলে কে বললো? ওই যে আপনি বললেন এই সরকার পারবে না, এই কথাটা কখন বললাম? দেখছি না। না আপনি যে বললেন পারবে, এই যে উনি না পারলে আরেকজন পাবে, আরেকজনকে, সেরকম বিকল্প এখন আপনি পাচ্ছেন না, বলছেন না। বিকল্প আমি এখন তো খুঁজবো না, যখন ঘটনা ঘটবে তখন খুঁজবো। এখন আগেই খুঁজলে বলবো কি এই তো পরাজিত শক্তির পক্ষে, এই তো বিদেশি শক্তির পক্ষে, ওই ঝামেলায় ঢুকবো কেন? সে তো এমনিও বলে, সেটা আর নতুন কি হতে পারে? মানে তাহলে সেনা প্রধানের বক্তব্যের একটা ইমপ্লিকেশন কি দেখতে পান, বা একটা প্রভাব কি কিভাবে আপনি দেখেন ডিসেম্বরের নির্বাচনের? সেনা প্রধানের বক্তব্যের কোনো মাহাত্ম্য আছে কিনা? হ্যাঁ, সেনা প্রধানের বক্তব্যের প্রভাব আমরা দেখতে পাই। গত 2-3 দিন ধরে যা হচ্ছে দেশে এবং বাইরে, সবই সেনা প্রধানের বক্তব্যের প্রভাবেই হচ্ছে, 1 নম্বর। 2 নম্বর হলো সেনা প্রধানের যে বক্তব্য, আমি মনে করি এটা এই দেশের সাধারণ মানুষের বক্তব্য। সেনা প্রধান যে 3টা বক্তব্য দিয়েছেন মোটা দাগে, আমি মনে করি এই বক্তব্যগুলির মধ্যে কোনো ভুল নাই। উনি করিডোর নিয়ে কথা বলেছেন, আমি মনে করি ভুল কিছু বলেন নাই। উনি মব ভায়োলেন্স নিয়ে কথা বলেছেন, আমি মনে করি এটা বলা খুব জরুরি ছিল। উনি ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা বলেছেন, আমি গত 6 মাস ধরেই বলতেছি যে নির্বাচন ডিসেম্বরের মধ্যে হওয়া উচিত। আমি মনে করি ডিসেম্বরের পরে নির্বাচনকে পিছিয়ে নেওয়ার কোনো যুক্তি নাই, কোনো যুক্তিই নাই। কেন আপনি ডিসেম্বরের পরে নির্বাচন নেবেন? কি যুক্তিতে নেবেন? যেই যুক্তি ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করবে, সেই যুক্তিতে তো ডিসেম্বরের পর পর্যন্ত হতে পারে না, তা হবে না। ডিসেম্বরের পরে জানুয়ারিতে আমি বলছি আপনাকে, আমি বলছি এই নির্বাচনটা হওয়া উচিত ছিল। আমি এটাও বলেছি এই নির্বাচনটা হওয়া উচিত ছিল অক্টোবরের মধ্যে, অক্টোবর থেকে ডিসেম্বর এর মধ্যে হওয়া উচিত। এরপরে নেওয়া ঠিক হবে না, কারণ যদি শুনছেন তাও বলি, ফেব্রুয়ারি মাসে ভাই শুরু হবে রোজা, ফেব্রুয়ারির মাঝামাঝিতে। তো যদি আপনি জানুয়ারিতে নেন, তাহলে যে দলটাই ক্ষমতায় আসুক তারা এসে রোজা পাবে। এটা সেই দলের জন্য একটা বিব্রতকর পরিস্থিতি হবে। রোজাটা শেষ হবে যে মার্চে শেষ হবে, মার্চ মাসে বাংলাদেশে শুরু হবে এসএসসি পরীক্ষা। এসএসসি পরীক্ষা শেষ হওয়ার পরে শুরু হবে এইচএসসি পরীক্ষা। তাহলে আপনার মার্চ এপ্রিল গেল, পরীক্ষা তো একদিন হয় না, পরীক্ষা তো 1 মাস ধরে হয়। এপ্রিল মাস পর্যন্ত পরীক্ষা, এপ্রিল মে পর্যন্ত পরীক্ষা, তারপরে মে জুনে আপনি দিবেন। মে জুনে হলো বর্ষাকাল, ইলেকশন তো একদিনে হয় না রে ভাই, ইলেকশন তো ক্যাম্পেইন করতে হয় বাংলাদেশে। বর্ষাকালে অনেক জায়গায় ডুবে যায়, আপনি সেই জুন মাসে এসে করতে পারবেন না। তাহলে আপনি ইলেকশন 96 সালে বাংলাদেশে কোনো জুনে ইলেকশন হয় নাই, তাহলে কবে করবেন? তাহলে যে আবার সেই পরের অক্টোবর চলে যাবে। কাজে আপনি এই আগেই করেন, অক্টোবর থেকে ডিসেম্বর বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনের জন্য সবচেয়ে ভালো সময়। আপনি এই সময় কেন করবেন না? কি এমন কাজ আপনার যেটা নাকি এই সময় আপনি করে শেষ করতে পারবেন না? কি পারবেন না বলেন আপনি? এটা হলো কি জেনে খেলা হচ্ছে। আমি বলছি ওই সময় কেন কেউ জিজ্ঞাসা করে না যে কেন আপনি ডিসেম্বর থেকে জুন পর্যন্ত যাবেন? এই কথাটা কেউ জিজ্ঞাসা করে না। কেন কথা কেউ বলে না। কেন? ব্যাখ্যাটা কি? ডক্টর ইউনূস বলছেন তাই? উনি কি ওনার কথা কি কোরআনে বানাই নাকি যে চেঞ্জ হবে না?
উনি কি বলছিলেন? উনি বলছিলেন যদি আপনারা কম সংস্কার চান তাহলে ডিসেম্বরে, যদি বেশি সংস্কার চান তাহলে জুনের মধ্যে। এই যে বলছিলেন, এই পর্যন্ত কোন পলিটিক্যাল পার্টি বলছে যে আমরা বেশি সংস্কার চাই? কে বলছে? দেখেন, একটা দল দেখেন আপনি, কেউ বলে নাই। কম আর বেশির তো কোনো সংখ্যা ছিল না কখনোই, কিন্তু যে প্রয়োজনীয় সংস্কার, মৌলিক সংস্কার, এগুলো তো বলছে। উনি কম এবং বেশি কথা উল্লেখ করছেন, আমি বলছি। কেউ কি বলছে আমরা বেশি সংস্কার চাই? বরঞ্চ উনি আপনি খেয়াল করে দেখেন, উনি দায়িত্ব নেওয়ার পর দ্বিতীয় যে ভাষণটা দিয়েছিলেন 2024-এর 25শে অগাস্ট, সেই ভাষণে উনি বলেছিলেন রাজনৈতিক দলগুলো যখন নির্বাচন চাইবে তখনই দিব, বলেছিলেন। বিএনপিকে রাজনৈতিক দল মনে করেন না উনি? বিএনপি তো চাচ্ছে, কিন্তু বাকিরা তো চাচ্ছে না। নির্বাচন কে চাচ্ছে না? এনসিপি চাচ্ছে না। যদি বলি জামাতে ইসলাম, তাদেরও এখন নিবন্ধন নাই। নিবন্ধনই হয় নাই। হ্যাঁ, এনসিপি তো নিবন্ধনই হয় নাই রে ভাই। নিবন্ধন হয়েছে তো তাহলে তো নিবন্ধনওয়ালা একমাত্র মানে জনগণের কাছে ভোট পাওয়ার মতো দল তো বিএনপি আছে, একমাত্র দল। আমি তা বলছি না, আরো দল আছে, আরো অনেক দল আছে। বাট আমার কথা হলো কি, যখন আপনি বিএনপির প্যারালাল একটা দলকে দাঁড় করাবেন, সেরকম দলকে দাঁড় করান, নাবালক দলকে নিয়ে আসেন বিএনপি প্যারালাল কোনো দল আছে না ভাই। এখন মোটামুটি একটা কিছু আনবেন তো, আরেকটা যেটা ছিল ওটা তো বিদায় করছেন। মোটামুটি একটা আনবেন। কোনটা বিএনপির প্যারালাল? এখন না, জামাত তো পড়ে নাই। জামাত কি বলছে যে আমরা ডিসেম্বরে নির্বাচন চাই না? বলছে না। জামাতের বহু লিডার বলছে, জামাতের ডাক্তার আব্দুল্লাহ তাহের ওনাকে বলতে শুনছি, উনি বলছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই। একবার একটা প্রোগ্রাম উনি বলছে ডিসেম্বরের নির্বাচন সবাই চায়। কিন্তু জামাতের আমির তো বলছেন, জামাতের আমির প্রথমে বললেন ফেব্রুয়ারির মধ্যে, তারপরে বলে এপ্রিলের পরে হওয়া উচিত হবে না। এর মাঝখানে আবার এটাও বলেছেন যে মৌলিক সংস্কার দৃশ্যমান বিচার টাইম দিয়েছেন এর মধ্যে হতে হবে। উনি কি পার্টিকুলার উনি আজকে বলতেছেন যে রোড ম্যাপ দিতে হবে, উনি এটা চাইছেন। বুঝলেন, জামাত হলো এখানে ওনারা নানা রকম হিসাব করে, ওনারা পারমুটেশন কম্বিনেশন অনেক কিছু করছে, কইরা দেখছে যে ওনাদের ভোট 10%-এর বেশি না, এবং যে কারণে প্রথম দিকে অনেক কিছু বলছে। এখন তার কথা হলো যে আমরা মোটামুটি নির্ভেজালে থাকতে চাই, এই ভোট আমার কমবেও না বাড়বেও না। ওনারা এটা বুঝছে ভালো মতে, কাজেই ওনারা ওভাবেই থাকবে, সবাই যেটা চাবে ওইদিকে আমি আছি। কিন্তু মূল যে স্টেক হোল্ডার যেটা, সেটা হলো বিএনপি। বিএনপি বারবার বলতেছে যে আমি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই। এখন এটা চাইলে পরে তার লগে ওয়াকার, তার লগে আওয়ামী লীগ, তার লগে ভারত, সব মিলাই মিশে ভারত কি বলছে? ভারত বলছে যে বাংলাদেশে একটা গণতান্ত্রিক সরকার তারা চায়। বুঝলেন ব্যাপারটা? এটা ভারতের পলিসি রে ভাই। এখন ভারত যেহেতু বলছে গণতান্ত্রিক সরকার চাই, অতএব যারাই বলবে গণতান্ত্রিক সরকার চাই সবাই ভারতের দালাল হয়ে যাবে। হইল? এটা হইল ভাই? এটা তো হইল না। শেখ হাসিনার বিরোধিতা, আমি তো তখন আমি ওই সময় আমি বলছি শেখ হাসিনার বিরোধিতা যদি বলে যে শেখ হাসিনা সরকারের পতন চাই, এটা যদি একজন দুষ্ট লোকে বলে তাহলে কি সে খারাপ হয়ে যাবে? তা তো না। প্রত্যেকটা লোকের আলাদা আলাদা বক্তব্য আছে। একটা ভালো কথা মন্দ লোকও বলতে পারে, ভালো লোকও বলতে পারে, আবার শত্রুও বলতে পারে, মিত্রও বলতে পারে। এখন ভারত যেহেতু বলছে তাড়াতাড়ি নির্বাচন চাই, অতএব অন্য যারাই তাড়াতাড়ি নির্বাচন চাবে তারাই ভারতের দালাল। এত সরলীকৃত সিদ্ধান্ত কি চলে রাজনীতিতে? হওয়া উচিত? উচিত না। এই সেরকম হিসাব নিকাশ তো ওনারা অজুহাত খুঁজতেছে। যদি কেউ বলে তাহলে তারা বলবে বহিঃশক্তির মদতে হচ্ছে। জি জি, জনাব মাসুদ কামাল, একটু এটা শুনি। মানে নির্বাচনের আগে নির্বাচনের কথা যে শেষ করব, আমার আসলে আর একদমই একটা দুইটা প্রশ্ন আছে। আগের নির্বাচনের যে 24-এর নির্বাচন নিয়ে আমাদের যে আপত্তি ছিল, নির্বাচনের আগেও আমরা যে প্রশ্নটা করছি যে এই নির্বাচনে তো কোনো বিকল্প নাই, তাহলে নির্বাচনটা করে কি লাভ? আমি এই জন্য প্রশ্নটা করছিলাম যে এখন বিএনপির প্যারালাল কে, যদি কেউ না থাকে, 24-এ যেমন দেখেছিলাম আওয়ামী লীগ আছে, জাতীয় পার্টি আছে, আরো কিছু দল আছে তারা, তো এরকমই যদি আর একটা বিষয় হয়, নিউ ইয়র্ক টাইমসও এরকমটা বলছেন, মানে নিউ ইয়র্ক টাইমসের সেই রিপোর্টটা যেটার কথা বলছিলাম, তারাও বলছে যে তাদের মতো এরকমই যে দেশ এখন অর্থবহ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থেকে বঞ্চিত, যেরকম 24-এও ছিল। তাহলে এখন গুণগত বা মৌলিক কোনো পার্থক্য কি হলো? খুব বেশি একটা পার্থক্য হওয়া নেই। আমি আপনাকে বলি, আমি তখনও বলেছি, আমি এখনো বলি, দেখেন নির্বাচনটা আসলে কিন্তু রাজনৈতিক দলের নির্বাচন না। নির্বাচনের সঙ্গে কিন্তু অনেকগুলো পার্টি আছে, অনেকগুলো স্টেক হোল্ডার আছে। কেবল পলিটিক্যাল পার্টি কিন্তু তা না, এর সঙ্গে ভোটারও একটা
পার্টি, কিন্তু আমরা যারা ভোটার আমরাও কিন্তু এখানে একটা মানে অংশ, আমাদের একটা বক্তব্য আছে। আমরা কি চাই ভোটার হিসাবে? আমি চাই যে আমি যেন যে ভোটটা দেব সেই ভোটটা যেন গণনায় বিবেচনায় নেওয়া হয়, এক নম্বর কথা। কে পাস করবে আমি জানি না, আমার জানা দরকার নাই। আমার ভোটটা যেন গণনায় নেওয়া হয়। আমার 2 নম্বর চয়েস হলো আমার জন্য যেন ওই ব্যালট পেপারে পর্যাপ্ত সংখ্যক বিকল্প থাকে, আমার জন্য বেছে নেওয়ার জন্য পর্যাপ্ত সংখ্যক বিকল্প থাকে। এই ছিল। তো এখনকার পরিবেশ তার চেয়ে খুব একটা ভালো হয়নি। ভালো হয়নি এই কারণে এখনো এই দেশে একটা বিরাট সংখ্যক ভোটারের জন্য তার পছন্দের প্রার্থীর নামটা ওখানে থাকবে না, রাখার কোনো সুযোগ নেই। তো এখনো আমাদের কাছে পর্যাপ্ত বিকল্প নেই। এরা যেভাবে সেটাকে ব্যাখ্যা করুক না কেন, অনেকে অনেকভাবে ব্যাখ্যা করবে, যেভাবেই ব্যাখ্যা করুক না কেন, সারা দুনিয়ার কাছে এই জিনিসটা এভাবেই প্রতিফলিত হবে। সারা দুনিয়া এটাকে এভাবেই বিচার করবে যে ভোটারদের কাছে পর্যাপ্ত বিকল্প ছিল না। এটা একটা মন্দ নির্বাচনের এক্সাম্পল হিসাবে ভবিষ্যতে যে ইতিহাস লেখা হবে, নির্বাচন ইতিহাস, সেখানে থেকে যাবে। জি, এটা তো একটা শঙ্কার কথা। শেষ আমি একটু এটা বলে দেন আমাকে যে ইশরাক হোসেন এখন আদালত থেকে রায় পেলো, এখন কি তাহলে মেয়র নেই? মানে এটা নিয়ে তো একটা সমস্যা, এখানের একটা চাপের কথা সবাই উল্লেখ করছেন কম বেশি। এই চাপটা কি, মানে এখন কি হবে? ইশরাক কি এখন শপথ নেবেন? ইশরাককে শপথ দিতে দেওয়া উচিত। নিতে পারবেন কি না পারবেন এটা আমি জানি না, বাট ওনাকে শপথ দিতে দেওয়া। দেখেন কি বাধা? আমি বলি কোন বাধা হলে ইচ্ছাই বাধা। মন্ত্রী যদি না চায় হবে না। মন্ত্রী তারিখ না রেখে 20 দিন কাটে দেবে, 20-22 দিন করবে, মেয়াদি শেষ। শুনেন, এই ঘটনাটা অনেকে কিন্তু বোঝা দরকার। অনেকে জিনিসটা কিন্তু ক্লিয়ার না যে কেন ইশরাককে পড়তে এই শপথ দিতে দেওয়া উচিত। অনেকে মনে করতে পারে ইশরাক সাহেব বাড়াবাড়ি করতেছে, একটা পদের জন্য এত লোভ। অনেকে বলতে পারে কিন্তু যে নির্বাচনকে এরাই বলছে অবৈধ, সেই নির্বাচনে নির্বাচিত হওয়ার জন্য এত লালায়িত কেন, এই ধরনের কথা উঠতে পারে। আপনি একটা জিনিস খেয়াল করেন, অগাস্ট মাসে এই সরকার ক্ষমতায় আসলো, এসে অগাস্টের 19 তারিখে তারা একটা নোটিফিকেশনের মাধ্যমে দেশের 12টা সিটি কর্পোরেশনের মেয়রদেরকে অপসারিত করলো। সমস্ত সিটি কর্পোরেশনকে মেয়র অপসারিত। তার 1 মাস 21 দিন পর অক্টোবরের 30 তারিখ, সম্ভবত 30 তারিখে রাইট, সেই সময়ে আদালত রায় দিল যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ডাক্তার শাহাদাত নির্বাচিত। এখন শাহাদাত যে পদে নির্বাচিত, সেই মেয়র পদ তো অপসারণ করে দিয়েছে গভর্নমেন্ট, অপসারণ করে দিয়েছে না? তাহলে কি হবে? তারও প্রায় 7-8 দিন পরে গভর্নমেন্ট ওই যে 19শে অগাস্ট যে প্রজ্ঞাপনটা জারি করছিল, সবাইকে বাতিল করেছিল, সেই প্রজ্ঞাপনে একটা সংশোধন আনলো। সংশোধন বললো যে 11টা সিটি কর্পোরেশনের মেয়রকে অপসারণ করা হয়েছে, চট্টগ্রামকে না। তাহলে যদি চট্টগ্রামকে অপসারণ না করা হয়ে থাকে, কথাটা খেয়াল করেন কিন্তু, তাহলে এই যে প্রায় 2 মাস সময়, তাহলে চট্টগ্রামের মেয়র তো থাকা উচিত ছিল রেজাল্ট করে। আপনি এই তখন বোঝাই গেল ডাক্তার শাহাদাতকে অ্যাকোমোডেট করার জন্য তারা ওটাকে চেঞ্জ করলো। যে তারা বললো যে 19শে অগাস্টে সেই প্রজ্ঞাপনটা একটু সংশোধন করা হয়েছে। সংশোধন করে শাহাদাত সাহেবকে জায়গা করে দিল। শাহাদাত সাহেব শপথ দিলেন, নিয়ে এখন চট্টগ্রামের মেয়র হিসেবে আছেন। খেয়াল করেন, এইটা যদি আপনি করতে পারেন, ওই একইভাবে একই আদালতের মাধ্যমে ইশরাক সাহেব আসছেন, আদালত রায় দিয়েছে, ইশরাক সাহেব মেয়র। তাহলে ইশরাককে আপনি কেন দিবেন না করতে? কেন আপনি তাকে শপথ দিতে দিবেন না? দিবেন না হলো এই কারণে যে শাহাদাতকে বিএনপি বহিষ্কার করছে। ইশরাক তো বিএনপি লিডার, ইশরাক ঢাকা শহরের লিডার। ঢাকা দক্ষিণে যদি মেয়র একজন বিএনপির লোক থাকে, ওনাদের মধ্যে একটা আতঙ্ক তৈরি হতে পারে, তাহলে বোধহয় আমাদের জন্য রাজনৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত হবো আমরা। কে? এনসিপি। এখন ইশরাক যখন বেশিরভাগ চাপ দিচ্ছে, এবং তখন এনসিপির পক্ষ থেকে নির্বাচন কমিশনকে দায় দিল যে তারা কেন ইশরাকের পক্ষে গ্যাজেট করলো, অতএব নির্বাচন কমিশনকে বাতিল করতে হবে। তারা ওখানে যে ধর্ণা দিল। তো এইগুলো তো পরিষ্কার বোঝা যাচ্ছে
এগুলো তো পলিটিক্যাল কাজ হচ্ছে। হাইকোর্টে গেল, হাইকোর্ট বললো শপথ দিতে দেওয়া উচিত, হলোটা কি? নৈতিক ভাবে উন্নত যে কোনো বিশ্বে হতে পারে, যিনি বাধা দিয়েছেন সেই এলজিআরডি মন্ত্রী, উনি এই পরাজয়ের পর ওনার রিজাইন করা উচিত ছিল। আমাদের এখানে করবে? করবে না। ইশরাক কি করেছে? এক ঢাকা শহরের একজন নেতা, ভাই সেন্ট্রাল কোনো লিডারও সে না, সেই তো সরকারকে কাঁপাই দিছে। এইগুলি সরকার বুঝে? বোঝে না। কার কারণে বোঝে না আমি জানি না, কিন্তু আমি কিন্তু সরকারের পক্ষে না, আমি কিন্তু ইশরাকের পক্ষে না। আমার কথা হলো কি, এটা মিলেমিশে একটা কাজ করা যেত। মিলেমিশে কাজ না করে আপনি ক্ষুদ্র স্বার্থকে বাস্তবায়িত করতে যায় আপনি পুরো দেশটাকে একটা বিশৃঙ্খলার মধ্যে ঠেলে দিয়েছেন। ইশরাক বনাম এলজিআরডি মন্ত্রী, এই বিরোধে তাদের কিছু হয় না, আমাদের সাধারণ মানুষের ক্ষতি হয়েছে। আর তার হচ্ছে বড় কথা, এই যে অন্তর্বর্তীকালীন সরকারের যে নিরপেক্ষতা, সেটা নিয়ে মানুষের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে। সন্দেহ পুরো মারাত্মক জিনিসটা ভাই।